আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। অনেক ঢাক ঢোল পিটিয়ে মিডিয়ায় নিউজ করে মরিশাস যাবার পথে ট্রানজিটে দুদিন কাটালেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং তার সাথে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার হুমায়ুন কবির। অনেকের সাথেই এই দুদিনে তারা মিটিং করেছেন, বিজেপি নেতৃত্বের সাথে, পররাষ্ট্রমন্ত্রীর সাথে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে, এবং এই নিয়ে বাংলাদেশের মিডিয়ায় প্রচুর খবর প্রকাশিত হয়েছে এবং সবখানেই খুব পজিটিভ নিউজ ছিল। আসলে কি হয়েছিল আজকে সেই বিষয় নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি। গত 6ই এপ্রিল আমি একটা এপিসোড করেছিলাম। 7ই এপ্রিল ডক্টর খলিল এবং মিস্টার হুমায়ুন কবির দিল্লিতে গিয়েছিলেন এবং সেখান থেকে 9ই এপ্রিল তারা মরিশাসে গিয়েছেন ইন্ডিয়ান ফাউন্ডেশন আয়োজিত ইন্ডিয়ান ওশান সম্মেলনে। তো ভারতে তাদের কি আলাপ হতে পারে, ভারতে তাদের কি বার্তা দিতে পারে, এই সম্পর্কে আমি কিছু কথা আগাম বলেছিলাম। আমার মনে হয় যে আপনারা সেটা দেখতে পারেন। 8 তারিখে আমি দেখলাম যে একজন কমেন্টস করেছেন, আমার একজন দর্শক, যে মিলন ভাই একদিন হয়ে গেল, কি আলোচনা হয়েছে আপনি আমাদের জানান। আজকে আমি যখন কথা বলছি 12 তারিখ, 4 দিন হয়ে গেছে সেই মিটিং গুলোর। তো আমি কেন 4 দিন সময় নিয়েছি? কারণ আমি এক্সাক্টলি ইনফরমেশন গুলো পেয়েছি গতকাল। আমি মনে করেছি যে একদম ভেরিফাইড ইনফরমেশন না হলে আমি আপনাদের কাছে দেব না, এবং আমি চেষ্টা করি সবসময় যেন যখন আমি কোনো ইনফরমেশন দেই তখন সেটা যেন ভ্যালিড হয়, সত্যি হয়। যখন আমি অ্যানালিসিস করি, আমার কোনো মতামত দিই, তখন সেটা আমার একটা অ্যানালিসিস বিশ্লেষণ হতে পারে। সেটা অনেক সময় আপনাদের পছন্দ হয়, অনেক সময় ভবিষ্যতের সাথে মেলে, মেলে না, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু এই গত ৩-৪ দিন ধরে আমি বাংলাদেশের মিডিয়ায় এবং আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের কাছে যেভাবে শুনলাম, এবং গতকাল মধ্যরাতে আমার অস্ট্রেলিয়ান সময় প্রায় রাত ১:৩০, তখন আমি যখন একদম ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন গুলো পেলাম, তখন দেখলাম যে এ যাবৎ প্রচারিত তথ্যের অধিকাংশই সত্য না। বাংলাদেশ গিয়েছিল বেসিক্যালি ১৮ টা পয়েন্টস নিয়ে, ১৮ টা দাবি নিয়ে আলোচনা করতে। ভারতের কাছে তারা ১৮ টা বিষয়ে ফেভার চেয়েছে। আর ইন রিটার্ন আপনারা জানেন যে ভারতের সাথে ১০ টি পয়েন্টে মুচলেখা দিয়ে তারেক রহমান বাংলাদেশে এসেছে এবং নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী হয়েছে। সুতরাং এখানে ২ পক্ষেরই কিছু গিভ অ্যান্ড টেক এর বিষয় ছিল। আসুন আমরা একটু দেখে নিই যে বাংলাদেশের পক্ষ থেকে কি চাওয়া হয়েছিল। এই যে ১৮ টি পয়েন্ট বললাম, আমি প্রায় ১০ টা থেকে ১১ টা পয়েন্ট পেয়েছি। প্রথমেই বাংলাদেশ জ্বালানি নিরাপত্তা চেয়েছে, তেল চেয়েছে। বিশ্বের বর্তমান সংকটে মন্ত্রীরা যতই বলুক বাংলাদেশে তেলের সংকট নেই, আপনারা দেখতে পাচ্ছেন যে একেকটা তেলের পাম্পে কি পরিমাণ লাইন পড়েছে। তো সেই জায়গাতে বাংলাদেশ তেল চায় এবং পাইপলাইন দিয়ে শেখ হাসিনার আমলে নির্মিত বাংলাদেশ ভারতের ভেতরে যে পাইপলাইন, সেই পাইপলাইন দিয়ে ইতিমধ্যেই বাংলাদেশ বেশ কিছু ডিজেল পেয়েছে। বাংলাদেশ চায় যে ভারত রাশিয়ার থেকে তেল কিনে আহ, শোধন করে বাংলাদেশের কাছে বিক্রি করুক। বাংলাদেশ বিদ্যুৎ চেয়েছে, বিশেষ করে আদানির যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, এবং সেক্ষেত্রে বিদ্যুতের যে বিল, সেই বিলটা দেওয়ার ব্যাপারে বাংলাদেশ একটু ফেভার চেয়েছে, যে মানে আস্তে আস্তে বাংলাদেশ বিলটা দেবে। ১২ টা নিত্য প্রয়োজনীয় পণ্যের অব্যাহত সরবরাহ, আনইন্টারাপ্টেড সাপ্লাই চেয়েছে বাংলাদেশ। ৩০শে জুন পর্যন্ত তারা এই নিত্য প্রয়োজনীয় ১২টি প্রোডাক্ট যেন ভারত থেকে বাংলাদেশে যায়, সেটার নিশ্চয়তা চেয়েছে। এক্ষেত্রে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে যেহেতু এটা ফলনের উপর নির্ভরশীল, যদি সাফিসিয়েন্ট ফলন হয়, যদি তাদের ইন্টারনাল রিকোয়ারমেন্ট ফুলফিল হয়, তারপরে যদি নর্মালি যেভাবে তারা পাঠায় সেই পরিস্থিতি বিরাজ করলে তারা বাংলাদেশে এই নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো রপ্তানি করবে। সীমান্তের হাট, ২ দেশের সীমান্তে সাপ্তাহিক হাট বসত এবং ইনুসের আমলে এই হাটগুলো বন্ধ হয়ে গেছে। তো বাংলাদেশের পক্ষ থেকে এই সীমান্তের হাট চালু করার জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে। ভারত বলেছে এটি বিবেচনা করে দেখবে, এবং এর সাথে কোনো সিকিউরিটি ইস্যু আছে কিনা এটা ভারতের জন্য বড় কনসার্ন। এই যে পুরো আলোচনা হচ্ছে বা ভারতের কথাবার্তায় আমরা কিন্তু একটা জিনিস বুঝি যে বাংলাদেশে
তারা সিকিউরিটি কনসার্ন নিয়ে এ কারণেই উদ্বিগ্ন যে বাংলাদেশের থেকে যেন ভারত বিরোধী জঙ্গি তৎপরতা বা বিধ্বংসী কোনো তৎপরতা না চলে, এইটা ভারত ইনশিওর করতে চায়। ভারতের নিজস্ব নিরাপত্তাটা খুব জরুরি এবং তার জন্য বাংলাদেশে ইন্টারনাল সিকিউরিটি পরিস্থিতিটা ঠিক রাখতে হবে। গঙ্গার পানি চুক্তি নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে এবছরই 30 বছর যে চুক্তিটি করেছিল শেখ হাসিনা সরকার ভারতের সাথে, সে 30 বছর মেয়াদী গঙ্গার জলের চুক্তিটি শেষ হয়ে যাবে এবছর। সুতরাং সেটি রিনিউ করার ব্যাপারে এর আগে ইউনূসের আমলে কিছু মিটিং হয়েছে, সেই মিটিংগুলো খুব একটা ফলপ্রসূ হয়নি। তো ভারতের পক্ষ থেকে এই গঙ্গার পানি চুক্তি রিনিউ করার ব্যাপারে অনুরোধ করা হয়েছে। ভারত বলেছে যে বর্তমানে যেভাবে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, যেভাবে জলের প্রবাহ বিভিন্নভাবে প্রভাবিত হচ্ছে, কখনো কমছে, বাড়ছে, ভেরি আনপ্রেডিক্টেড কিছু বিষয় ঘটছে। তো সেই বিষয়গুলো বিবেচনা নিয়ে ভারত সম্ভবত বাংলাদেশের সাথে একটি গঙ্গা পানি চুক্তি করবে, তবে সেটি আগের মতো 30 বছর মেয়াদি হবে না। সর্বোচ্চ যদি চুক্তিটি হয় সেটি 15 বছর মেয়াদি একটি চুক্তি হতে পারে। তিস্তা নদীতে বাঁধ, এটি নিয়েও ভারতের কাছে বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল এবং এটি ভারত বলেছে যে এই যৌথ নদী কমিশন আছে এবং যেসব কমিটি আছে তারা আলোচনা করে এই ব্যাপারে একটা সিদ্ধান্তে পৌঁছবে এবং তখন ভারত সরকার এটি দেখবে। ভিসা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে একটি কথা বলা হয়েছে, যেমন আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের জন্য ভারত ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না, মেডিকেল ভিসাটাও খুব কঠিন করে ফেলেছে। শিক্ষার্থীদের জন্য যে লেখাপড়ার জন্য যে এডুকেশন ভিসা সেটিও অনেকটা অনিশ্চিত হয়ে গেছে। তো সেই জায়গায় ভারত বলেছে যে মেডিকেল ভিসা এবং বিজনেস ভিসাটা তারা আগের চাইতে একটু বাড়াবে, কিন্তু এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসা ওপেন করা ভারতের পক্ষে সম্ভব নয়, কারণ সেই সিকিউরিটি কনসার্ন ভারতকে তারা যে নিশ্চিত হতে হবে যে বাংলাদেশের সিকিউরিটি এনভায়রনমেন্ট ভালো। এবং বাংলাদেশে আপনারা জানেন যে এই ইউনূসের আমলে বা জুলাই আগস্টে সেই জঙ্গি অভ্যুত্থানের সময় ভারতীয় দূতাবাসের অফিসগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে আক্রান্ত হয়েছিল। সুতরাং ভারত এখনো মনে করছে যে তাদের যে অফিসের নিরাপত্তা সেটা এখনো তারা সিকিউর ফিল করছে না। সো এই অবস্থায় ট্যুরিস্ট ভিসা পেতে বাংলাদেশিদের আরো একটু অপেক্ষা করতে হবে। শিক্ষার্থীদের জন্য ভিসারও সেই একই কাহিনী, সেখানেও এই সিকিউরিটি কনসার্ন এবং সেখানেও যে আগের মতো যে একটু মানে শিক্ষার্থীদের যে এডুকেশন ভিসা দেওয়া হতো সেটি এই মুহূর্তে একদম ওপেন করে দেওয়া হবে না। তার মানে ভিসার যে সমস্যা সেটা একরকম থেকেই গেল। বাংলাদেশ থেকে যে 10 দফা চুক্তিতে মুচলেকা দিয়ে তারেক রহমান ভারতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে বাংলাদেশে ফিরেছিলেন এবং প্রধানমন্ত্রী হয়েছেন নির্বাচনের মধ্য দিয়ে, সেখানে সেই 10 দফার আপডেট জিজ্ঞেস করা হয়েছিল ভারতের পক্ষ থেকে এবং দেখা গেছে যে 1.5 দফা মেনেছে। কথা ছিল যে 3 মাসের মধ্যে এই 10 দফা তারা মেনে নেবে কিংবা 10 দফায় পর্যাপ্ত অগ্রগতি থাকবে। কিন্তু সেখানে দেখা গেছে যে সেনাবাহিনীর উচ্চ পদে কতিপয় পদে রদবদল এবং তুরস্কের একটি দলকে বাংলাদেশ থেকে ফিরিয়ে দেওয়া, এরকম ছোটখাটো কিছু দাবি মেনে নেওয়া হয়েছে, কিন্তু অধিকাংশ দাবি কিন্তু এখন পর্যন্ত মেনে নেওয়া হয়নি। সীমান্তে জঙ্গিদের তৎপরতা, আস্তানা, আপনাদের মনে আছে আমি অনেক আগে বলেছিলাম ভারতের পক্ষ থেকে একদম স্যাটেলাইট পিকচার দিয়ে বলা হয়েছিল কোথায় জঙ্গিরা আস্তানা গেড়েছে। তো সেই ব্যাপারে আপডেট জানতে চাওয়া হচ্ছে। জেল পলাতক জঙ্গিরা যারা 24 সালে জুলাই আগস্টে জেল ভেঙে পালিয়ে গিয়েছিল, জেল থেকে মুক্তি পেয়েছিল, নানান কাজে তারা এখন মিশে গেছে এবং তারা বাংলাদেশে থেকে তাদের জঙ্গি তৎপরতা আবার শুরু করেছে। তাদের গ্রেপ্তার করার ব্যাপারে ভারতের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে এবং বাংলাদেশের কাছে ডক্টর খলিলের কাছে তেমন কোনো ইনফরমেশন ছিল না। একটা ইন্টারেস্টিং বিষয় এখানে একটু বলে নিই যে ডক্টর খলিলের সাথে অজিত ডোভাল নিরাপত্তা উপদেষ্টা এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর দুজনের মিটিং হয়েছে, কিন্তু দুজনের মিটিংয়েই কিছুটা সময় হুমায়ুন কবির সাহেব ছিলেন, কিন্তু পরবর্তীতে হুমায়ুন কবির সাহেবকে আহ, বের করে দিয়ে খলিলের সাথে একান্ত বৈঠক করেন অজিত ডোভাল এবং জয়শঙ্কর। অর্থাৎ হুমায়ুন কবিরকে আসলে মূল আলোচনার সময়গুলোতে রাখা হয়নি। আরো ইন্টারেস্টিং বিষয় হলো সমুদ্র নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। তো সেটা তো এই যে মরিশাসে যে যাচ্ছে
ইন্ডিয়ান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত যে ইন্ডিয়ান ওশান কনফারেন্স হচ্ছে, যেখানে বাংলাদেশ যাচ্ছে, এই ইন্ডিয়ান ফাউন্ডেশনটা কিন্তু বিজেপির এক্স জেনারেল সেক্রেটারি রাম মাধবে, তিনি এই অর্গানাইজেশনের প্রেসিডেন্ট, এবং এটা একটা থিঙ্ক ট্যাঙ্ক লাইক অর্গানাইজেশন। তারা সিকিউরিটি অ্যানালিসিস করে এবং খুব প্রভাবশালী একটা অর্গানাইজেশন। তো এই সমুদ্রজনিত নিরাপত্তা, মেরিটাইম সিকিউরিটি, গভর্নেন্স, এগুলো আসলে এই মরিশাসেরই আলোচনা হবে, এবং এই যে কনফারেন্সটা হবে এর ফাঁকে ফাঁকে ডক্টর খলিল এবং ডক্টর জয়শঙ্করের মাঝে মধ্যে কথা হবে বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, যেটি আমাদের মিডিয়ায়, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে, যে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার কামালকে ফেরত চাওয়া হয়েছে। সম্পূর্ণ ভুয়া তথ্য। পুরো এই যে ২-৩ দিন ছিলেন ডক্টর খলিল, একবারের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চায়নি, বা এই প্রসঙ্গটি আলোচিত হয়নি। আরো ইন্টারেস্টিং হলো যে হাদির সম্ভাব্য খুনি বলে যে দুজন ভারতে গ্রেপ্তার হয়েছেন, তাদের ফিরিয়ে দেওয়ার ব্যাপারেও বাংলাদেশের পক্ষ থেকে কোনো আলোচনা করা হয়নি, কোনো দাবি জানানো হয়নি। অথচ আমাদের মিডিয়া এটা নিয়ে একদম ফাটায় ফেলছে, যে শেখ হাসিনাকে চাইলেন। কেউ কেউ বলছেন যে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার প্রসঙ্গ উঠতেই আলোচনা বন্ধ হয়ে গেল। কেউ কেউ বলছেন যে আদির সম্ভাব্য খুনিদের ফেরত দেওয়ার ব্যাপারে ভারত ঐকমত্যে পৌঁছেছে, which are baseless, এগুলো সত্যি না। আমাদের মিডিয়া আরো দেখলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ১০ই মে ৩ দিনের জন্য ভারত সফরে যাবেন, এরকম একটা তারিখ কিন্তু ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে এরকম একটা প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু ভারত সেই প্রস্তাবে সম্মতি জানায়নি। ভারতের পক্ষ থেকে খুব ক্লিয়ার বার্তা দেওয়া হয়েছে যে বাংলাদেশের ইন্টারনাল সিচুয়েশনটা ইমপ্রুভ করতে হবে। ১০ দফায় মুচলেখা দিয়ে তারেক রহমান কথা দিয়েছিল, বাংলাদেশে একটা ইনক্লুসিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট ফিরিয়ে আনা হবে, অর্থাৎ আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল সেখানে রাজনীতি করবে। সেই কথাটি তারেক রহমান এখনো রাখেননি। কথা ছিল আইসিটির যে বিতর্কিত বিচার ব্যবস্থা, সেটি বন্ধ করা হবে। কথা ছিল এই আইসিটিতে বিচারের নামে যে প্রহসন, সেটি বন্ধ করা হবে। কথা ছিল আইসিটিতে যে প্রহসনমূলক বিচারের মাধ্যমে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, সেটিও বাতিল করা হবে, এবং আইসিটির এই অংশটিই বেসিক্যালি বাতিল করা হবে। এই মুচলেখা দিয়ে কিন্তু তারেক রহমান ক্ষমতা নিয়েছেন, দেশে ফিরেছেন, কিন্তু এখন পর্যন্ত তিনি এই কথা রাখেন। যদিও বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে তারেক রহমানের আরো কিছুদিন সময় দরকার। এই মুহূর্তে তারেক রহমান যদি এই কাজগুলো করেন, তাহলে হয়তো বিরোধী দল বর্তমানে যারা আছে বাংলাদেশে, তারা হয়তো পরিস্থিতি ঘোলা করার একটা চেষ্টা করবে। যাই হোক, ওভারঅল যেটা বলতে চাই, যে এই যে একটা সফর হলো, যেটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশাল বিবৃতি দিয়ে এই সফরের নানান প্রাপ্তির কথা বলা হচ্ছে, অথচ ভারতের পক্ষ থেকে দেখেন ৪-৫ লাইনের একটা বিবৃতি, এবং সেখানে কোনো কিছু, কোনো নিশ্চয়তা নাই, কোনো সিদ্ধান্ত হয়নি। আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, এবং আমি বলছি যে আমার ইনফরমেশন সোর্স কিন্তু ফার্স্ট হ্যান্ড। আমি দ্বিতীয়, তৃতীয় কারো কাছ থেকে শুনিনি, কারো কাছ থেকে অনুমান নির্ভর কোনো তথ্য নেইনি। আমি একদম ওই মিটিংগুলোতে পার্টিসিপেট করেছে তাদের একজনের কাছ থেকেই এই তথ্যগুলো পেয়েছি। বাংলাদেশ মূলত বলা যায় যে শূন্য হাতে এই সফর থেকে ফিরল। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়ে জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। শেখ হাসিনা কি দিল্লিতে থাকতে পারবেন, বা তিনি থাকবেন, নাকি তাকে অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়া হবে? কাতার, যুক্তরাজ্য, কিংবা রাশিয়া, অথবা রাশিয়ার মধ্যপুষ্ট অন্য কোনো রাষ্ট্র, যেমন চেচেনিয়া কিংবা আজারবাইজান। এ সকল কথা কিন্তু ব্যাপকভাবে আলোচিত হচ্ছে সেই জুলাই আগস্ট বিপ্লবের পর থেকে। আমরা শুনে আসছিলাম যে শেখ হাসিনা ইংল্যান্ডে যাবেন, এবং ভারত চেষ্টা করছিল ইংল্যান্ডে তাকে পাঠানোর জন্য, কিন্তু ইংল্যান্ড রাজি হয়নি। তারপর কি হলো? শেখ হাসিনা এবং শেখ রেহানা অনেকটা বাধ্য হয়ে ভারতে থাকলেন। আমাদেরকে জানানো হয়েছিল, বা বাংলাদেশে ধরনের প্রচারণা হয়েছিল, যে ভারত কোনো অবস্থাতে শেখ হাসিনাকে অ্যাভয়েড করতে চাচ্ছে না বা রাখতে চাচ্ছে না। তাকে মধ্য এশিয়ার যে কোনো একটি দেশ, সরাসরি রাশিয়া নয়, তবে রাশিয়ার মদতপুষ্ট যে সকল দেশ রয়েছে, যেমন আজারবাইজান আছে, চেচেনিয়া আছে, এ সকল দেশে তাকে পাঠানো হবে। তো এই যখন আলাপ আলোচনা ইউনূসের জামানাতে হচ্ছিল, মূলত এই কারণে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রভাব এত বেশি,
এত এত বেশি যে ইউনূসের কথায় ভারত চলে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এমন একটা অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল যে ইউনূস যেভাবে চাইবেন জনাব নরেন্দ্র মোদী সেভাবেই কাজ করবেন। ইউনূস যদি চান শেখ হাসিনাকে বাংলাদেশে ভারত ফেরত পাঠাবে, ইউনূস যদি চান তাহলে দিল্লি থেকে বা ভারত থেকে শেখ হাসিনাকে তাড়িয়ে দেবে। ভারতে যেভাবে গদি মিডিয়া রয়েছে, শেখ হাসিনার জমানাতে যেভাবে হাসিনা মিডিয়া ছিল, আমাদের মিডিয়া সবসময় যে রং পরিবর্তন করে মিডিয়ার একটা বিরাট অংশ ঠিক সেই সময়টিতে ইউনূস মিডিয়া হয়ে গিয়েছিল। তারা আকারে ইঙ্গিতে বিভিন্নভাবে সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্ব অবতার, বিশ্ব মানব, বিশ্বের মহামানব, আরেকটি নোবেল বিজয়ী, এবং একই সঙ্গে তিনি যেদিকে তাকান ভালোবাসার দৃষ্টি নিয়ে তাকালে সেখানে তাজমহল তৈরি হয়ে যায়। আর তিনি যদি রাগান্বিত হয়ে কারো দিকে তাকান ওইদিকে জাহান্নাম তৈরি হয়ে যায়। এরকম একটা ভাবমূর্তি তৈরি করা হয়েছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ডক্টর মোহাম্মদ ইউনূস একের পর এক রিফিউজড হতে থাকবেন। মনে করা হতো যে ফ্রান্সের সাথে তার খুব ভালো সম্পর্ক, তিনি ফ্রান্সে যেতে পারলেন না। এর কারণ হলো ফ্রান্সে একটা প্রোগ্রাম ছিল এবং সেই প্রোগ্রামে তিনি চেষ্টা করেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করার জন্য। প্রেসিডেন্ট রাজি হননি। তিনি ইংল্যান্ডে গেলেন, অনেক চেষ্টা করলেন, ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার হলো না। তিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত নরেন্দ্র মোদীর সঙ্গে, এমনকি জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী, অথবা অমিত শাহ, অথবা অ্যাটলিস্ট অজিত দোভাল, তাদের সঙ্গে একটা বৈঠক করার জন্য হয়নি। প্রাণঘাত চেষ্টা করেছেন। উল্টো যেটা করলো সেটা হলো ভারত সেখানে বলে দিল যে তারা শেখ হাসিনার সঙ্গে আছে, শেখ হাসিনা তাদের মেহমান, যতদিন ইচ্ছা ততদিন তিনি সে দেশে থাকবেন। এবং ভারতের সব দলের মতের যারা রাজনীতিবিদ রয়েছেন তারা একত্রে জয়েন্ট মিটিং করলেন নজিরবিহীনভাবে পার্লামেন্ট হাউসে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ওখানে কংগ্রেস থেকে শুরু করে আঞ্চলিক সকল দল, মমতা ব্যানার্জি সহ, লালু প্রসাদ যাদবের দল সহ, নীতিশ কুমারের দল সহ, বিহারের সবাই মিলে বৈঠক করে তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিলেন যে আমাদের অকৃত্রিম বন্ধু দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশে একটা রাজনৈতিক টারমাইল চলছে। আমাদের পরীক্ষিত বন্ধু আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আমাদের আশ্রয় আছে, ফলে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ, ন্যায় বিচার, সুশাসন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কোনো সম্পর্ক রক্ষা করব না। আর দ্বিতীয়ত আমরা শেখ হাসিনাকে আশ্রয় দেব এবং তার সঙ্গে থাকব। এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে কথাটি বলা হলো যে শেখ হাসিনার সঙ্গে যদি আমরা এই মুহূর্তে বেইমানি করি বা কোনো রকম অবন্ধুসুলভ আচরণ করি তাহলে সারা দুনিয়াতে ভারত সম্পর্কে একটা নেতিবাচক মেসেজ চলে যাবে যে ভারত এমন একটা রাষ্ট্র, তারা শুধুমাত্র শোষণ করে অথবা তারা প্রয়োজনে কাউকে ব্যবহার করে কিন্তু কারো বিপদের সময় তারা দাঁড়ায় না। কাজেই সেই ভাবমূর্তি তারা তৈরি করতে চাচ্ছে না, তারা শেখ হাসিনার সঙ্গে থাকবে। এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষান্ত হয়ে যায় এবং ধীরে ধীরে তার চেয়ে সাম্রাজ্য, মানে সারা পৃথিবীর মিডিয়া তার কথা বলবে, IMF, বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক তার পিছনে পিছনে ছুটবে টাকার বস্তা নিয়ে, বাংলাদেশের ডলার পাউন্ড রাস্তাঘাটে উঠতে থাকবে, বিশ্বের সমস্ত রাষ্ট্রপতি, মানে এখানে দুজন রাষ্ট্রপতি বা সরকার প্রধান বাংলাদেশে ডক্টর ইউনূসের সঙ্গে এসেছিলেন। একটা হলো পূর্ব তিমুরের যিনি প্রেসিডেন্ট, তিনি বাংলাদেশে এসেছিলেন বিকজ তিনিও ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নোবেল পুরস্কার পেয়েছেন। আর আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ার যে বর্তমান প্রধানমন্ত্রী, তার সঙ্গেও তার একটা ব্যক্তিগত বন্ধুত্ব আছে এবং তার প্রেক্ষিতে তিনি বাংলাদেশে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটা পারিবারিক বৈঠক করে গেছেন। এটাকে নিয়ে সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা লোকজন তারা বলার চেষ্টা করেছিলেন যে কি দেখো এবং কি জানো তোমরা। তিনি সকালে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন, দুবাইয়ের শাসকের সঙ্গে কথা বলেন, তিনি সৌদি আরবের বাদশাকে যেভাবে অনুরোধ করেন বাদশা সেভাবে সবকিছু করে, ইত্যাদি 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 ইত্যাদি। কিন্তু ধীরে 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 এই সকল যে মিথ্যাচার, সেই মিথ্যাচার যখন প্রমাণিত হলো তার সমস্ত পর্দাগুলো সরে গেল। আমরা শুধু দেখলাম সেই পর্দা সরে যাওয়ার পর গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন, ডক্টর ইউনূস তার সুদের ব্যবসা ছাড়া আর অন্য কোনো ক্রেডিট তার কাছে নাই। এইভাবে ইউনূসের জমানা শেষ হলো, এখন তারেক রহমান সাহেবের জমানা শুরু হয়েছে। একই অবস্থা। শেখ হাসিনাকে নিয়ে যেভাবে মিডিয়া মাতামাতি করত,
ডক্টর ইউনূসকে নিয়ে যেভাবে মাথামাতি করতো, একইভাবে তারেক রহমান সাহেব, তার স্ত্রী জুবাইদা রহমান, তার সন্তান জাইমা রহমান থেকে শুরু করে এমনকি তার যে বডিগার্ড, এমনকি যে তার গাড়ির সামনে যারা দৌড়দৌড়ি করে তাদেরকেও রীতিমতো হারকিউলিক্স বানিয়ে আমাদের মিডিয়াগুলো একের পর এক খবর ছাপিয়ে যাচ্ছে। কি করলে তারেক রহমান সাহেব খুশি হবেন? কি করলে বিএনপি সদয় হবে? এবং কি করলে বিএনপি যারা প্রতিপক্ষ তারা অপমানিত হবে, লাঞ্ছিত হবে? এই কাজগুলো আমাদের এই মিডিয়াগুলো করে যাচ্ছে। এর মধ্যে বাংলাদেশের অন্যতম একটি পত্রিকা মানবজমিন। আই ডু নট লাইক টু সে যে মানবজমিন এই ক্যাটাগরির। মানবজমিনের সম্পাদক মতিউর রহমান আমাদের বন্ধু মানুষ, বয়সে সিনিয়র হওয়া সত্ত্বেও তাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আমার। মানবজমিন পত্রিকাটির সঙ্গে আমার সম্পর্কটা খুব ভালো। আর এই পত্রিকা শেখ হাসিনা বিরোধী ভূমিকাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি যদিও তারেক রহমান সাহেবের বিশ্বস্ত লোক, বিএনপি মাইন্ডেড, ডাজ নট ম্যাটার, কিন্তু সাংবাদিকতার ক্ষেত্রে তার সুনাম আছে, সুখ্যাতি আছে। তারপর তিনি যে কৌশলে সংবাদপত্র পরিচালনা করেন মালিক হিসেবে, সম্পাদক হিসেবে যেভাবে তার যে সম্পাদকীয় নীতি অনুসরণ করেন, এটি বাংলাদেশে ব্যতিক্রম, সঙ্গত কারণে ব্যতিক্রম। তো সেই মানবজমিনের একটি খবর রীতিমতো এখন সামাজিক যোগাযোগে ভাইরাল হয়ে গেছে এবং সে রিপোর্ট করেছে না ফটো কার্ড করেছে আমি বলতে পারবো না, কিন্তু ফটো কার্ডটি আমি দেখেছি আমার ইউটিউবেও, আমার যে ফেসবুক আছে সেখানে আমি আবার সেটা শেয়ার করেছি। সেখানে যেটা বলার চেষ্টা করছে, আমাদের সাংবাদিক আমরা জানি যে এই ধরনের রিপোর্ট সাধারণত যখন খবরের দুর্ভিক্ষ চলে, মানুষের কোনো অ্যাটেনশন থাকে না, তারপর দেশে মানে মানুষ পড়বে এরকম কোনো খবর থাকে না, তখন এই ধরনের না ডানে না বামে এরকম খবর আসলে পত্রপত্রিকাগুলো ছাপায়। তো সেইভাবে আসলে শেখ হাসিনাকে এই মুহূর্তে উপস্থাপন করা হয়েছে যে তিনি দিল্লিতে আছেন এবং তিনি বলছেন যে মরে গেল দিল্লিতে থাকবো, তৃতীয় কোনো দেশে যাব না। ধরি মাছ নাসুই পানি, এইভাবে বলে যেটা বোঝানোর চেষ্টা করছে যে দিল্লির সরকার একটা সময় একটা প্রস্তাব দিয়েছিল কাতারে তার বসতি তৈরি করে দেওয়ার জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূসের দাবি ছিল যে তিনি ভারত ছেড়ে চলে যান ইত্যাদি ইত্যাদি, হাঙ্কি পাঙ্কি ABCD দিয়ে একটা রিপোর্ট তৈরি করা হয়েছে। কিন্তু সেই রিপোর্টের যে মেসেজ, সেই মেসেজ জনগণের মধ্যে বেশ যাকে বলা ইতিবাচক নেতিবাচক পক্ষে বিপক্ষে সাড়া ফেলেছে এবং সবাই এখন সেই মানবজমিনের রেফারেন্স দেওয়ার চেষ্টা করছে যে হঠাৎ এই কাজ কেন। আমি তো আগেই বললাম যে যেহেতু আমার সাংবাদিকতার ব্যাকগ্রাউন্ড আছে, আমি যেভাবে এখন কন্টেন্ট তৈরি করছি, আপনারা যেভাবে শেখ হাসিনার যে কোনো একটা কথা শোনার সঙ্গে সঙ্গে একটু আপনার পঞ্চেন্দ্রিয় খাড়া করেন এবং বোঝার চেষ্টা করেন, শোনার চেষ্টা করেন, দেখে কি বলে ইত্যাদি ইত্যাদি। তো তদ্রূপ এখন যেহেতু সারা বাংলাদেশের ডিজেল ক্রাইসিস চলছে, সরকারের কোনো দৃশ্যত সফলতার গুণগান গাওয়ার মতো কোনো অবস্থা নেই, সরকার যেভাবে ফ্যামিলি কার্ড, যেভাবে খালকাটা যে সমস্ত কর্মসূচি তারা শুরু করেছিল, সেই কর্মসূচি নিয়ে এই মুহূর্তে দেশের যে ক্রাইসিস সেটি নিয়ে এগোনো যাচ্ছে না। অথচ সরকারকে একটু হেল্প করা দরকার, জনগণের দৃষ্টি একদিকে রাখা দরকার এবং তারই প্রেক্ষিতে এই যে একটা খবর তৈরি হলো, এখন এই খবর দ্বারা বিএনপির কোনো উপকার হবে কি হবে না, শেখ হাসিনার কোনো ক্ষয়ক্ষতি হবে কি হবে না, ভারতকে রাজকীয় হবে কি হবে না, কিন্তু মানুষকে ব্যস্ত রাখা গিয়েছে। এখানে আমি আগে যেটা বললাম যে যদি এটার পেছনে